after gunmen attacked the higher education ministry in the Somali capital. Dozens have been wounded in a suicide bombing attack at a restaurant in central Somalia. Journalist in Somalia is to take your life and put it in the hands of others. সোমালিয়া নামটি শুনলেই আপনার মনে কিসের ছবি ভেসে ওঠে? সম্ভবত জলদস্যু, দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদ আর ভেঙে পড়া এক রাষ্ট্রের প্রতিচ্ছবি। বছরের পর বছর ধরে ব্যর্থ রাষ্ট্র বা ফেইল্ড স্টেটের তালিকায় শীর্ষে থাকা একটি দেশ। কিন্তু আমি যদি বলি এই সোমালিয়ার ভেতরেই লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ, এমন একটি অঞ্চল যেখানে গত ৩০ বছরেরও বেশি সময় ধরে শান্তি বিরাজ করছে, যেখানে নিয়মিত গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে নারীরা নিরাপদে ব্যবসা বাণিজ্য করে এবং যার নিজস্ব মুদ্রা, নিজস্ব পাসপোর্ট, নিজস্ব সেনাবাহিনী এবং নিজস্ব সরকার রয়েছে। বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনাকে স্বাগতম রিপাবলিক অব সোমালিল্যান্ডে। এটি হর্ন অফ আফ্রিকায় অবস্থিত একটি স্বঘোষিত স্বাধীন রাষ্ট্র, যা তাত্ত্বিকভাবে সোমালিয়ার অংশ হলেও কার্যত 1991 সাল থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের শাসন করে আসছে। তাদের নিজস্ব পতাকা আছে, জাতীয় সঙ্গীত আছে। তাদের বায়োমেট্রিক আইরিশ স্ক্যানিং ভোটার রেজিস্ট্রেশন সিস্টেম অনেক পশ্চিমা দেশের চেয়ে উন্নত। তারা সন্ত্রাসবাদকে সফলভাবে প্রতিহত করেছে এবং নিজেদের সীমান্তে স্থিতিশীলতা বজায় রেখেছে। সোজা কথায় একটি রাষ্ট্র হিসেবে কার্যকরী হওয়ার জন্য যা যা প্রয়োজন তার প্রায় সবকিছুই সোমালিল্যান্ডের আছে। যা নেই তা হল আন্তর্জাতিক স্বীকৃতি। জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন, আরব লীগ বা বিশ্বের কোনো একটি দেশও সোমালিল্যান্ডকে আজ পর্যন্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। তাহলে মূল প্রশ্নটি হল কেন এমন একটি সফল এবং কার্যকরী রাষ্ট্রকে আন্তর্জাতিক সম্প্রদায় উপেক্ষা করে চলেছে, যেখানে তার মাতৃরাষ্ট্র সোমালিয়া বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতার সমার্থক, সেখানে সোমালিল্যান্ড কিভাবে শান্তির এক মরুদ্যান হয়ে উঠল? আর যদি তারা সবকিছু ঠিকঠাকই করে থাকে, তবে কেন তারা পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে জায়গা পাচ্ছে না? আদ্যপান্তর আজকের পর্বে আমরা এই ভূরাজনৈতিক রহস্যের গভীরে ডুব দেব। আমরা সোমালিল্যান্ডের রক্তাক্ত ইতিহাস, এর স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট এবং সেই সব জটিল কারণগুলো বিশ্লেষণ করব যা ডিফ্যাক্টো রাষ্ট্রটিকে এক আন্তর্জাতিক লিগ্যাল লিম্বো বা আইনগত অনিশ্চয়তার মধ্যে ঝুলিয়ে রেখেছে। সোমালিল্যান্ডের স্বীকৃতি না পাওয়ার কারণগুলো বোঝার আগে আমাদের প্রথমে সোমালিল্যান্ড এবং সোমালিয়ার মধ্যকার বিশাল পার্থক্যটি বুঝতে হবে, কারণ এই বৈপরীত্যই সোমালিল্যান্ডের স্বাধীনতার দাবির মূল ভিত্তি। ধরুন আপনি সোমালিল্যান্ডের রাজধানী হারগেইসাতে হাঁটছেন। আপনার চারপাশে দেখবেন ব্যস্ত বাজার, সচল ব্যবসা বাণিজ্য, ক্যাফেতে বসা তরুণ তরুণী এবং রাস্তায় স্বাধীনভাবে চলাচলকারী মানুষ। এখানে আপনি জাতিসংঘের ভারী সাঁজো আজান কিংবা বিদেশি শান্তিরক্ষীদের ব্যাপক উপস্থিতি দেখবেন না, যা সোমালিয়ার রাজধানী মোগাদিশুর এক সাধারণ দৃশ্য। হারগেইসার রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করে সোমালিল্যান্ডের নিজস্ব পুলিশ বাহিনী। 1991 সালে স্বাধীনতা ঘোষণার পর থেকে সোমালিল্যান্ড এমন কিছু অর্জন করেছে যা এই অঞ্চলের জন্য প্রায় অবিশ্বাস্য। তারা বিভিন্ন গোত্র বা ক্ল্যানকে একত্রিত করে এক জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করেছে। তারা একটি হাইব্রিড সরকার ব্যবস্থা তৈরি করেছে, যেখানে আধুনিক গণতন্ত্রের সাথে ঐতিহ্যবাহী গোত্রীয় প্রবীণদের কাউন্সিল বা গুর্তির এক অসাধারণ সমন্বয় ঘটানো হয়েছে। এই গুর্তি বা উচ্চকক্ষই প্রথম দিকে শান্তি প্রতিষ্ঠা এবং নিরস্ত্রীকরণে মূল ভূমিকা পালন করেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সোমালিল্যান্ডে নিয়মিত এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। 2003, 2005, 2010, 2017 বিভিন্ন সময়ে এখানে প্রেসিডেন্ট, সংসদীয় এবং স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা প্রশংসিত হয়েছে। তাদের ব্যবহৃত বায়োমেট্রিক ভোটার রেজিস্ট্রেশন সিস্টেম আফ্রিকার জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হয়। তাদের নিজস্ব মুদ্রা আছে, সোমালিল্যান্ড শিলিং। তাদের নিজস্ব পাসপোর্ট আছে, যাতে ইথিওপিয়া, জিবুতি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত এমনকি সীমিত ক্ষেত্রে যুক্তরাজ্য ভ্রমণ করা যায়। তারা নিজেদের উপকূলকে জলদস্যুমুক্ত রেখেছে এবং আল কায়েদা বা আল শাবাবের মতো সশস্ত্র গোষ্ঠীকে সফলভাবে নিজেদের সীমান্ত থেকে দূরে সরিয়ে রেখেছে। সোজা কথায় সোমালিল্যান্ড একটি কার্যকরী রাষ্ট্রের প্রায় সমস্ত মানদণ্ড পূরণ করে। এবার ক্যামেরা ঘোরানো যাক মোগাদিশুর দিকে। 1991 সালে স্বৈরশাসক সিয়াদ বারের পতনের পর থেকে সোমালিয়া এক দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং অশাসনের মধ্যে নিমজ্জিত হয়। বিভিন্ন গোত্রভিত্তিক মিলিশিয়া এবং ওয়ারলর্ডরা দেশকে ছিন্ন ভিন্ন করে ফেলে। রাজধানী মোগাদিশু পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে। বর্তমানে সোমালিয়ায় একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফেডারেল সরকার থাকলেও দেশের বিশাল একটি অংশের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলের অনেক এলাকা আল শাবাব গোষ্ঠীর নিয়ন্ত্রণে। দেশের নিরাপত্তা ব্যবস্থা মূলত আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী মিশনের উপর নির্ভরশীল। সোমালিয়ার রাজনীতি গোত্রভিত্তিক বিভাজন এবং দুর্নীতিতে জর্জরিত। এখানে নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং প্রায় সহিংসতায় শেষ হয়। যেখানে সোমালিল্যান্ড নিজের পায়ে দাঁড়িয়ে শান্তি প্রতিষ্ঠা করেছে, সেখানে সোমালিয়া আন্তর্জাতিক সাহায্য এবং সামরিক হস্তক্ষেপের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই চরম বৈপরীত্যই প্রশ্ন তুলে, যদি দুটি অঞ্চল একই দেশ হওয়ার কথা থাকে, তবে তাদের বাস্তবতা এত ভিন্ন কেন? এই ভিন্নতার উত্তর লুকিয়ে আছে তাদের ইতিহাসে। সোমালিল্যান্ডের স্বাধীনতার দাবি কোনো আকস্মিক ঘটনা নয়। এর শেকড় প্রথিত রয়েছে ঔপনিবেশিক যুগে এবং 1960 সালের এক ব্যর্থ বিয়ের মধ্যে। 19বিংশ শতাব্দীর শেষে যখন ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকা দখলের খেলায় মেতেছিল, তখন সোমালি অধ্যুষিত অঞ্চলটি 5টি ভাগে বিভক্ত হয়ে পড়ে: ব্রিটিশ সোমালিল্যান্ড, ইতালীয় সোমালিল্যান্ড, ফ্রেঞ্চ সোমালিল্যান্ড যা আজকের জিবুতি, ইথিওপিয়ার ওগাদেন অঞ্চল এবং কেনিয়ার নর্থ ইস্টার্ন প্রদেশ। সোমালিল্যান্ডের আজকের ভূখণ্ডটি ছিল ব্রিটিশ সোমালিল্যান্ড প্রোটেক্টরেট। ব্রিটিশরা এখানে মূলত তাদের বাণিজ্য পথ সুরক্ষিত রাখার জন্য এসেছিল এবং তারা এক ধরনের পরোক্ষ শাসন বা ইনডাইরেক্ট রুল বজায় রেখেছিল। তারা স্থানীয় গোত্রীয় কাঠামোকে খুব বেশি ভাঙেনি। অন্যদিকে আজকের সোমালিয়ার বাকি অংশ ছিল ইতালীয় সোমালিল্যান্ড, যা ছিল একটি পূর্ণাঙ্গ কলোনি। ইতালীয়রা এখানে প্রত্যক্ষ শাসন বা ডাইরেক্ট রুল প্রতিষ্ঠা করে এবং তাদের নিজস্ব প্রশাসনিক ও আইনি কাঠামো চাপিয়ে দেয়। এই দুই ভিন্ন ঔপনিবেশিক অভিজ্ঞতার কারণে ব্রিটিশ শাসিত উত্তর এবং ইতালি শাসিত দক্ষিণ অঞ্চলের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কাঠামো ভিন্নভাবে গড়ে ওঠে। 1960 সালে আফ্রিকায় স্বাধীনতার বাতাস বইতে শুরু করে। 26 জুন 1960 সালে ব্রিটিশ সোমালিল্যান্ড প্রোটেক্টরেট স্বাধীনতা লাভ করে এবং দ্য স্টেট অফ সোমালিল্যান্ড নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। যুক্তরাজ্য, মিশর, ইথিওপিয়া সহ 30টিরও বেশি দেশ এই নতুন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে। কিন্তু এই স্বাধীনতা ছিল ক্ষণস্থায়ী। সেই সময়ে বৃহত্তর সোমালিয়া গঠনের এক প্যান সোমালি জাতীয়তাবাদী স্বপ্ন জনপ্রিয় ছিল, যার লক্ষ্য ছিল 5 ভাগে বিভক্ত সকল সোমালি অধ্যুষিত অঞ্চলকে একত্রিত করে এক বিশাল সোমালি রাষ্ট্র গঠন করা। এই স্বপ্নের দ্বারা অনুপ্রাণিত হয়ে স্বাধীন হওয়ার মাত্র 5 দিন পর 1 জুলাই 1960 সালে দ্য স্টেট অফ সোমালিল্যান্ড কোনো শর্ত ছাড়াই দক্ষিণের সদ্য স্বাধীন হওয়া ইতালীয় সোমালিল্যান্ডের সাথে একীভূত হয়ে সোমালি রিপাবলিক গঠন করে। কিন্তু এই একীভূতিকরণ বা ইউনিয়ন শুরু থেকে ছিল অসম। দক্ষিণের জনসংখ্যা এবং আয়তন বেশি হওয়ায় রাজনৈতিক ক্ষমতা দ্রুত মোগাদিশুতে কেন্দ্রীভূত হয়। উত্তরের হারগেইসা তার রাজধানীর মর্যাদা হারায় এবং অবহেলিত হতে শুরু করে। উত্তরের মানুষজন অনুভব করতে শুরু করে যে তারা একটি ইউনিয়নে যোগ দেয়নি, বরং তাদের অঞ্চলটি দক্ষিণের দ্বারা গ্রাস হয়ে গেছে। একীভূতকরণের আইনি প্রক্রিয়াও ছিল ত্রুটিপূর্ণ, যা নিয়ে আজও বিতর্ক রয়েছে। এই ব্যর্থ বিয়ে পরবর্তী 3 দশকের সংঘাতের মঞ্চ তৈরি করে দেয়। ইউনিয়নের পরের দশকগুলোতে উত্তরের অসন্তোষ বাড়তেই থাকে। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এমনিতেই তারা ছিল কোণঠাসা। এই অসন্তোষ চূড়ান্ত রূপ নেয় জেনারেল সিয়াদ বারের স্বৈরশাসনের সময় এবং এর পরিণতি ছিল এক ভয়াবহ গণহত্যা, যা সোমালিল্যান্ডের জন্য পয়েন্ট অফ নো রিটার্ন বা ফেরার শেষ রাস্তা বন্ধ করে দেয়। 1969 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন সিয়াদ বারে। তিনি ধীরে ধীরে এক নিষ্ঠুর স্বৈরশাসকে পরিণত হন। তিনি ডিভাইড অ্যান্ড রুল নীতি গ্রহণ করে বিভিন্ন গোত্রকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেন। সোমালিল্যান্ডের প্রধান ক্ল্যান বা গোত্র ইসাক সরকারের ক্রমবর্ধমান বৈষম্যের শিকার হয় এবং তাদের অনেককে সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই দমনপীড়নের প্রতিক্রিয়ায় 1981 সালে লন্ডনে নির্বাসিত ইসাক গোত্রের সদস্যরা সোমালি ন্যাশনাল মুভমেন্ট বা SNM গঠন করে। SNM এর লক্ষ্য ছিল বারের স্বৈরশাসনের অবসান ঘটানো। SNM যখন ইথিওপিয়ার সীমান্ত দিয়ে সিয়াদ বারের সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু করে, তখন বারে এক ভয়াবহ এবং নির্মম প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। 1988 সালে তিনি সোমালিল্যান্ডের 2টি প্রধান শহর হারগেইসা এবং বুরাওয়ের উপর সর্বাত্মক সামরিক আক্রমণ চালানোর নির্দেশ দেন। বারের বিমান বাহিনী, যা জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার ভাড়াটে পাইলটদের দ্বারা পরিচালিত হতো, হারগেইসা শহরের উপর নির্বিচারে বোমাবর্ষণ শুরু করে। দিনের পর দিন ধরে শহরের উপর বোমা ফেলা হয়। যারা পালানোর চেষ্টা করছিল তাদের উপর যুদ্ধবিমান থেকে মেশিন গান দিয়ে গুলি করা হয়। স্থলবাহিনী শহর ঘিরে ফেলে এবং বাড়ি বাড়ি গিয়ে গণহত্যা, ধর্ষণ এবং লুটপাট চালায়।
শহর থেকে পালানো মানুষদের ল্যান্ডমাইন পেতে হত্যা করা হয়। এই নৃশংস অভিযানে আনুমানিক 50,000 থেকে 1 লাখ বেসামরিক মানুষকে হত্যা করা হয় এবং প্রায় 5 লক্ষ মানুষ শরণার্থী হিসেবে ইথিওপিয়ায় আশ্রয় নিতে বাধ্য হয়। হারগেইসা শহরটি প্রায় 90% ধ্বংস হয়ে যায়, যার ফলে এটিকে আফ্রিকার ড্রেসডেন নামে অভিহিত করা হয়। এই ঘটনাটি ছিল একটি পরিকল্পিত গণহত্যা, যার উদ্দেশ্য ছিল ইসাক ক্ল্যানকে নিশ্চিহ্ন করে দেয়া। এই ভয়াবহ স্মৃতি সোমালিল্যান্ডের মানুষের মনে এতটাই গভীর ক্ষত তৈরি করেছে যে মোগাদিশুর সাথে পুনরায় একত্রিত হওয়ার কথা তারা আর কল্পনাও করতে পারে না। এই গণহত্যাই তাদের জন্য সোমালিয়া থেকে চূড়ান্ত মানসিক বিচ্ছেদ ঘটায়। 1991 সালে যখন এসএনএম এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সম্মিলিত আক্রমণে সিয়াদ বারে সরকারের পতন হয়, তখন সমগ্র সোমালিয়া নিমজ্জিত হয় এক ভয়াবহ গৃহযুদ্ধে। মোগাদিশুতে বিভিন্ন ওয়ারলর্ডরা ক্ষমতার জন্য যুদ্ধ শুরু করে। এই বিশৃঙ্খলার মধ্যে সোমালিল্যান্ডের জনগণ এক ভিন্ন পথ বেছে নেয়। 1991 সালের মে মাসে বুড়াও শহরে বিভিন্ন ক্ল্যানের প্রবীণ এবং এসএনএম নেতারা এক বিশাল সম্মেলনে মিলিত হন। সেখানে তারা সর্বসম্মতিক্রমে 1960 সালের ইউনিয়ন থেকে নিজেদের প্রত্যাহার করার এবং রিপাবলিক অব সোমালিল্যান্ডের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। এটি ছিল একটি সম্পূর্ণ দেশীয় এবং তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সিদ্ধান্ত। কোনো বিদেশি শক্তির মদত ছাড়াই তারা নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করার পথে যাত্রা শুরু করে। সোমালিল্যান্ডের কেসটি অত্যন্ত শক্তিশালী। তাদের একটি স্বতন্ত্র ঐতিহাসিক পরিচয় আছে, একটি ব্যর্থ ইউনিয়নের অভিজ্ঞতা আছে এবং একটি গণহত্যার শিকার হওয়ার মর্মান্তিক স্মৃতি আছে। তারা শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা করে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। তাহলে প্রশ্ন হলো, আন্তর্জাতিক সম্প্রদায় কেন চোখ বন্ধ করে আছে? এর পেছনে রয়েছে কয়েকটি জটিল এবং আন্তঃসম্পর্কিত ভূরাজনৈতিক কারণ। প্রথমত, প্যান্ডোরার বাক্স খোলার ভয়। এটি সম্ভবত সবচেয়ে বড় এবং প্রধান কারণ। আফ্রিকান ইউনিয়ন বা AU, যা আগে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি OAU নামে পরিচিত ছিল, তার প্রতিষ্ঠার সময় একটি মূলনীতি গ্রহণ করেছিল যে ঔপনিবেশিক যুগে নির্ধারিত সীমানাকে সম্মান করা হবে এবং কোনো অবস্থাতেই পরিবর্তন করা হবে না। এই নীতির কারণ ছিল খুবই বাস্তবসম্মত। আফ্রিকার দেশগুলোর সীমানা কোনো জাতিগত বা সাংস্কৃতিক ভিত্তির ওপর তৈরি হয়নি, বরং ইউরোপীয় শক্তিগুলো নিজেদের সুবিধা মতো এগুলো এঁকেছিল। ফলে প্রায় প্রতিটি আফ্রিকান দেশের মধ্যেই বহু বিচিত্র এবং প্রায়শই বিবাদমান জাতিগোষ্ঠীর বাস। আফ্রিকান ইউনিয়নের ভয় হল, যদি তারা সোমালিল্যান্ডের মতো একটি অঞ্চলকে আলাদা হতে দেয়, তাহলে এটি একটি প্যান্ডোরার বাক্স খুলে দেবে। নাইজেরিয়ার বিয়াফ্রা, ক্যামেরুনের আম্বাজোনিয়া, ইথিওপিয়ার টিগ্রাই বা ওরোমিয়া, টিয়ার কঙ্গোর বিভিন্ন অঞ্চল সবাই স্বাধীনতার দাবি নিয়ে এগিয়ে আসবে এবং পুরো মহাদেশ এক অন্তহীন বিচ্ছিন্নতাবাদী সংঘাতে ডুবে যাবে। তাই মহাদেশীয় স্থিতিশীলতা রক্ষার জন্য আফ্রিকান ইউনিয়ন একটি কার্যকরী কিন্তু অস্বীকৃত সোমালিল্যান্ডের চেয়ে একটি অকার্যকর কিন্তু অখণ্ড সোমালিয়াকে সমর্থন করাই শ্রেয় মনে করে। দ্বিতীয় কারণ হচ্ছে মাতৃরাষ্ট্রের অসম্মতি বা সোমালিয়ার ভেটো। আন্তর্জাতিক আইনের একটি অলিখিত নিয়ম হল, কোনো অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি পাওয়ার জন্য তার মাতৃরাষ্ট্র বা প্যারেন্ট স্টেটের সম্মতি থাকাটা গুরুত্বপূর্ণ। যেমন দক্ষিণ সুদান সুদানের সাথে দীর্ঘ আলোচনার পর এবং এক গণভোটের মাধ্যমে আলাদা হয়েছে, যা সুদান সরকার মেনে নিয়েছিল। কিন্তু সোমালিয়ার ফেডারেল সরকার সোমালিল্যান্ডের স্বাধীনতাকে তীব্রভাবে বিরোধিতা করে। তারা সোমালিল্যান্ডকে তাদের দেশের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে এবং কোনোভাবেই ছাড় দিতে রাজি নয়। যতদিন পর্যন্ত মোগাদিশু না বলছে, ততদিন পর্যন্ত অন্য কোনো দেশের জন্য সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়াটা সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানার শামিল। আর কোনো দেশই একটি বন্ধুপ্রতিম দেশের সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না। তৃতীয় কারণ হচ্ছে প্রভাবশালী পৃষ্ঠপোষকের অভাব। ইতিহাসে দেখা গেছে, সফল স্বাধীনতা আন্দোলনগুলোর পেছনে প্রায়শই কোনো না কোনো বিশ্বশক্তির সমর্থন থাকে। যেমন কসোভোর স্বাধীনতার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী সমর্থন ছিল। সোমালিল্যান্ডের ক্ষেত্রে এমন কোনো প্রভাবশালী পৃষ্ঠপোষক বা প্যাট্রন নেই। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সোমালিল্যান্ডের শান্তি ও স্থিতিশীলতার প্রশংসা করে, তাদের সাথে অনানুষ্ঠানিকভাবে কাজও করে, কিন্তু তাদের মূল ফোকাস হল হর্ন অফ আফ্রিকার স্থিতিশীলতা এবং আল শাবাবের মতো সশস্ত্র গোষ্ঠীকে দমন করা। এজন্য তাদের মোগাদিশুর ফেডারেল সরকারের সাথে কাজ করতে হয়। তাদের ভয় যে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিলে মোগাদিশুর সরকার দুর্বল হয়ে পড়বে এবং সন্ত্রাসবাদ দমনের যৌথ প্রচেষ্টা ব্যাহত হবে। তাই কৌশলগত কারণে তারা স্থিতাবস্থা বজায় রাখতেই বেশি আগ্রহী। এদিকে সোমালিল্যান্ডের প্রতিবেশীরাও এই বিষয়ে এক জটিল অবস্থানে রয়েছে।
ইথিওপিয়া হলো একটি ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত দেশ এবং বাণিজ্যের জন্য জিবুতির বন্দরের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। সোমালিল্যান্ডের বারবেরা বন্দর ইথিওপিয়ার জন্য একটি বিকল্প এবং সস্তা বাণিজ্য পথ। সম্প্রতি 2023 সালের জানুয়ারিতে ইথিওপিয়া এবং সোমালিল্যান্ড একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যেখানে ইথিওপিয়া বারবেরা বন্দরে নৌঘাঁটি এবং বাণিজ্যিক অধিকারের বিনিময়ে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নেয়ার কথা বলেছে। এটি সোমালিল্যান্ডের জন্য একটি বিশাল কূটনৈতিক বিজয়, কিন্তু এটি মিশর এবং সোমালিয়ার মতো দেশগুলোকে ক্ষুব্ধ করেছে এবং এখনও চূড়ান্ত স্বীকৃতিতে পরিণত হয়নি। এছাড়াও ইথিওপিয়া নিজের দেশেই টিগ্রাই এবং ওরোমিয়ার মতো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে, তাই অন্য দেশের বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে জিবুতির অর্থনীতি প্রায় সম্পূর্ণভাবে তার বন্দরের উপর নির্ভরশীল। একটি স্বাধীন এবং সমৃদ্ধ সোমালিল্যান্ডের বারবেরা বন্দর জিবুতির জন্য এক সরাসরি অর্থনৈতিক প্রতিযোগী, তাই জিবুতি সোমালিল্যান্ডের পূর্ণাঙ্গ স্বীকৃতি নিয়ে খুব একটা উৎসাহী নয়। অনেক সময় কোনো অঞ্চলের স্বাধীনতার পেছনে তার কৌশলগত সম্পদের আকর্ষণও কাজ করে, যেমন দক্ষিণ সুদানের ক্ষেত্রে তেল একটি বড় ফ্যাক্টর ছিল। সোমালিল্যান্ডের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের এমন কোনো অপরিহার্য প্রাকৃতিক সম্পদ যেমন বিশাল তেলের ভাণ্ডারে আবিষ্কৃত হয়নি, যা কোনো বিশ্ব শক্তিকে কূটনৈতিক ঝুঁকি নিয়ে স্বীকৃতি প্রদানে উৎসাহিত করবে। এছাড়া সোমালিল্যান্ডের স্বাধীনতার দাবিকে আরও কিছুটা জটিল করে তুলেছে সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের সাথে সুল এবং সানাফ অঞ্চলের ওপর সীমান্ত নিয়ে বিরোধ। এই অঞ্চলগুলোর মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘাত হয়, যা সোমালিল্যান্ডের সীমানা সম্পূর্ণভাবে সংজ্ঞায়িত এবং শান্তিপূর্ণ এই দাবিটিকে কিছুটা দুর্বল করে দেয়। তাহলে সোমালিল্যান্ডের ভবিষ্যৎ কি? তারা এক অদ্ভুত ত্রিশঙ্কু অবস্থায় আটকে আছে। তারা একটি দেশ, কিন্তু কাগজে কলমে নয়। তারা স্বাধীন, কিন্তু আন্তর্জাতিকভাবে পরাধীন। তাদের সামনে কয়েকটি সম্ভাব্য পথ খোলা আছে, যেমন মোগাদিশুর সাথে আলোচনা। দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হলেও স্বাধীনতার প্রশ্নে কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। এই পথে সমাধান আসার কোনো সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। যদি ইথিওপিয়ার মতো কোনো গুরুত্বপূর্ণ দেশ সাহস করে প্রথমে স্বীকৃতি দেয়, তাহলে হয়তো অন্য কিছু দেশও এগিয়ে আসতে পারে এবং একটি ডোমিনো এফেক্ট তৈরি হতে পারে। সাম্প্রতিক ইথিওপিয়ার পদক্ষেপটি এই আশাকে বাঁচিয়ে রেখেছে। তবে সবচেয়ে সম্ভাবনাময় পথ হল বর্তমানের এই ডিফ্যাক্টো স্বাধীন রাষ্ট্র হিসেবেই টিকে থাকা, ধীরে ধীরে নিজেদের প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সাথে অনানুষ্ঠানিক সম্পর্ক বাড়িয়ে চলা। সোমালিল্যান্ডের গল্পটি আন্তর্জাতিক সম্পর্কের এক নির্মম পরিহাসের গল্প। এটি আমাদের দেখায় যে একটি রাষ্ট্র হওয়ার জন্য শুধু নিজস্ব পতাকা, সরকার বা শান্তি থাকায় যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন ভূরাজনৈতিক স্বার্থের এক জটিল সমীকরণ মেলানো। সোমালিল্যান্ড শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে রাষ্ট্র হওয়ার নৈতিক অধিকার অর্জন করেছে। তারা প্রমাণ করেছে যে তারা বিশৃঙ্খল সোমালিয়ার অংশ নয়। তাদের স্বীকৃতি না পাওয়ার কারণ তাদের নিজেদের কোনো ব্যর্থতা নয়, বরং এটি এক অনমনীয় আন্তর্জাতিক ব্যবস্থার শিকার, যে ব্যবস্থা বিদ্যমান রাষ্ট্রের সীমানা রক্ষা করাকে তা যতই অকার্যকর হোক না কেন একটি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের চেয়ে বেশি গুরুত্ব দেয়। সোমালিল্যান্ডের জনগণ আজ বিশ্বের দরবারে শুধু একটি প্রশ্নই করে চলেছে: শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের আর কি করতে হবে? আমাদের কি আবারও সোমালিয়ার মতো বিশৃঙ্খলায় ফিরে যেতে হবে, যাতে বিশ্ব আমাদের দিকে মনোযোগ দেয়? এই প্রশ্নটির কোনো সহজ উত্তর নেই, কিন্তু এটি আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে যে সার্বভৌমত্ব, রাষ্ট্র এবং ন্যায় বিচারের সংজ্ঞা আসলে কি। সোমালিল্যান্ড হয়তো আজ বিশ্বের মানচিত্রে নেই, কিন্তু যারা শান্তি ও আত্মমর্যাদার জন্য সংগ্রাম করে তাদের হৃদয়ের মানচিত্রে এটি এক উজ্জ্বল ধ্রুবতারা হয়ে থাকবে।